ভালো বকনা ভালো মা হবে, সে ভালো দুধ দিবে, খামারির ফার্ম চালানোর জন্য খরচ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু আমি যদি না জানি তাহলে আমি ঠকব, আমাকে কেউ ভালো গাভী দিবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতদিন ওর মাত্র 8 মাস বয়স। এখন কত লিটার করে দুধ দিচ্ছে? ও 42। এই যে গ্যাপটা, যে গাভীর এই গ্যাপটা বেশি, বাচ্চা সহজে প্রসব করার সম্ভাবনা অনেক বেশি। মাসে একটা গাভী থেকে 15 থেকে 18,000 টাকা রাখা কোনো বিষয় না। ক্যালকুলেশনটা কিন্তু বডি ওয়েট অনুযায়ী। ব্রিড ডেভেলপ করে একমাত্র ফার্মিংয়ে টিকে থাকা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মারুফা ইনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি পিলপুনি 5তলা সংলগ্ন কুতুবপুর ফতুল্লা নারায়ণগঞ্জের একটি খামারে। এই খামারটির নাম শহীদুল হক এগ্রো ফার্ম। খামারটির যাত্রা শুরু হয় 2016 সালে। 1 বছরের মাথায় যখন এই খামারের দুধ এই এলাকার আশেপাশে যেসব দোকানে নানা কোম্পানির দুধ বিক্রি হচ্ছিল, সেসব দোকানে যাওয়া শুরু করলো, তখন অন্যান্য কোম্পানিগুলোকে চলে যেতে হয়, কারণ বাজারে তখন এখানকার ক্রেতাদের পছন্দের তালিকায় চলে এসেছে শহীদুল হক এগ্রো ফার্মের দুধ। সেই তো যাত্রা শুরু হলো, দেখতে দেখতে 10 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই খামারের শেড ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং আপনারা দেখতে পাচ্ছেন গাভীগুলো কত সুন্দরভাবে আছে, রেস্ট নিচ্ছে, আরামে আছে, পাখা চলছে, ফ্যান চলছে, খুব ঠান্ডা একটা পরিবেশ, কিন্তু বেশ আরামে আছে, এটি দেখে ভীষণ ভালো লাগছে। এইখানে প্রায় 22% জায়গা রয়েছে। এই 22%-এর মধ্যে খামারটির অবস্থান, পাশে ঘাসের জমি আছে, এছাড়াও বিভিন্ন জায়গায় তাদের ঘাসের জমি রয়েছে। আজকে আমরা মামুন ভাইয়ের সাথে কথা বলবো, এই খামারের ওনার যিনি, তার সাথে কথা বলবো। আমার মনে হয়েছে তার সাথে কথা বলে এবং তার কথাগুলো আপনারা শুনলেও অনুপ্রাণিত হবেন, এবং যারা ভাবছেন এই সেক্টরে আসবেন তাদের মামুন ভাইয়ের কথাগুলো শোনা খুব জরুরি। থাকুন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমি মামুন বিন শহীদ। ফার্ম শুরু করার পরিকল্পনা যখন থেকে করেছি, তখনই আমার কাছে মনে হলো যে আমার অনেক কিছু শেখা প্রয়োজন, ফার্মিং সম্পর্কে অনেক কিছু জানা প্রয়োজন। সেই উদ্দেশ্য থেকে আমি অনেক ভালো ভালো ফার্ম ভিজিট করা শুরু করি। তখন আমার কাছে যে মনে হয় যে বিষয়গুলো আমাকে শিখতে হবে, তার মধ্যে সবার আগে শেখা প্রয়োজন গরুর ব্রিড সম্পর্কে জানা। তখন আমি গরুর ব্রিড সম্পর্কে জানার জন্য ফোকাস করি, মানে কিভাবে আমি একটি ভালো গাভী নির্বাচন করব। যেহেতু আমাকে গাভী কিনতে হবে, আমি যদি খারাপ গাভী কিনে ফেলি তাহলে ওর বংশে পরবর্তী প্রজন্মেও খারাপ বাচ্চা আসবে, সবই খারাপের দিকে যেতে থাকবে। এজন্য আমি গাভীর বডি স্কোর, উন্নত জাতের গাভী কিভাবে চেনা যায় সেদিকে ফোকাস করি। তারপরে আমি ফোকাস করি কিভাবে একটি শেড তৈরি করতে হবে, উন্নত মানের শেডে কেমন হাইট হওয়া প্রয়োজন, কী ধরনের ওয়েট থাকা প্রয়োজন, এগুলোকে বিচার বিশ্লেষণা করে চিন্তা করি যে না, আমি আসলে ফার্মিংটা শুরু করতে পারি। দেন আমি আমার ফার্মের শেডের কাজ শুরু করি। শেডের কাজ কমপ্লিট হওয়ার পরে আমি উন্নত জাতের গাভী কিনি, 5টি গাভী। এই 5টি গাভী দিয়েই আমার যাত্রা শুরু। আজকে আমাদের ফার্মের বয়স 10 বছরের কাছাকাছি। এই 10 বছরে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং আমাদের ফার্মের সবগুলো গরু অনেক উন্নত জাতের, যার কারণে আমরা এভারেজে 20 কেজি প্রোডাকশন পার ডে মিনিমাম প্রতিটা গাভী থেকে পেয়ে থাকি। যার কারণে খাবারের দাম বাড়ুক বা যে কোনো সমস্যাই তৈরি হোক না কেন, আমাদের পিছনের দিকে তাকাতে হয়নি। আমাদের ফার্মের দুধের মান অনেক ভালো। এটার একটা বিশেষ কারণ, আমরা ঘাসের উপরে বেশি জোর দেই। আমাদের গাভীগুলোকে 70% ঘাস এবং 30% দানাদার দিয়ে আমরা লালন পালন করি, সাথে খড় আছে এবং ব্রিড ভালো হওয়াতে দুধের ফ্যাট পার্সেন্টেজ ভালো। আমাদের ফার্মে বর্তমান দুধ প্রোডাকশন 700 কেজি প্লাস, এবং এই 700 কেজি দুধই আমাদের বিক্রি হয়ে যায় এবং সামনের বছর ইনশাল্লাহ আমাদের এই প্রোডাকশন বেড়ে 1000 কেজিতে যাবে। দুধের মান ভালো হওয়ার কারণে আমাদের কখনই দুধ স্টোর করতে হয় না, স্টোর নিয়ে আলাদা চিন্তা করতে হয় না, সব সময় আমাদের দুধ সম্পূর্ণ বিক্রি হয়ে যায়।
মাশাআল্লাহ। মামুন ভাই, এই মুহূর্তে যে গাভীগুলো দেখতে পাচ্ছি এখানে কিছু বকনাও আছে, জি এগুলো কি সবই এই শেডের ভেতরেই জন্ম নিয়েছে? জি জি, সব আমাদের এখানেই জন্মগ্রহণ করে। আলহামদুলিল্লাহ, ব্যাপারটি খুব আনন্দের নিশ্চয়ই। জি অবশ্যই। আচ্ছা, প্রথমে 5টি গাভী দিয়ে শুরু করেছিলেন, জি। এরপরে এতগুলোর জন্ম হয়েছে এবং আপনি জেনারেশন টু জেনারেশন দেখছেন কিন্তু, জি এবং ব্রিডিং এ এই ব্যাপারটি খুব লক্ষণীয় একটি বিষয়, অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত জি, রয়েছে। অবশ্যই। আমরা পুরো প্রসেসটা সম্পর্কে আপনার কাছে একটু শুনি যে ব্রিড ডেভেলপ করতে করতে আসলে আজকে কি দেখছেন খামারের অবস্থা? জি, ব্রিড ডেভেলপ করতে করতে আজকে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে ব্রিড ডেভেলপ করেই একমাত্র ফার্মিংয়ে টিকে থাকা সম্ভব। কারণ আমরা যখন উন্নত জাত নিয়ে কাজ করি, প্রতিনিয়ত জাত উন্নত হতে থাকে, প্রোডাকশন বাড়তে থাকে, অনেক ভালো দুধ পাই, রোগশোক হয় না, দুধে ফ্যাট পার্সেন্টেজ ভালো পাই, কোনো ঝামেলা থাকে না। মানে ফার্মে যে গরু আছে তার চিকিৎসা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না। কিন্তু বাইরে থেকে একটা গরু কিনে নিয়ে আসলে ওই গরুটা আমাদের ফার্মে সেট করতে আসলে অনেক প্রবলেম হয়, কারণ ও ভিন্ন পরিবেশে বড় হয়েছে, আমাদের এখানে এসে আবারও আর একটা পরিবেশ পাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ঘরে বাছুর লালন পালন করে যদি বড় করা যায়, খামারে একদম নিশ্চিন্তে থাকতে পারবে। এবং সেক্ষেত্রে সে যদি ইম্পোর্টেড সিমেন্ট ইউজ করতে পারে, যেগুলো অনেক উন্নত জাতের, আমাদের দেশে এখন ইম্পোর্টেড সিমেন্ট পাওয়া যায়, ইম্পোর্টেড বুল পাওয়া যায়। ভালো মানের সিমেন্ট ইউজ করা মানে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করা। রাইট। ভালো বকনা ভালো মা হবে, সে ভালো দুধ দিবে, খামারির ফার্ম চালানোর জন্য খরচ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। একদমই তাই। ভাইয়া, অনেকে শুরু করতে চান কিন্তু এই গাভীটি কোথা থেকে কিনবো, আমাকে কি ভালো গাভী দিবে কিনা, আমি বাছুর দিয়ে শুরু করব কিনা, আমি কি দিয়ে আসলে বকনা দিয়ে শুরু করব কিনা, কিভাবে কি দিয়ে শুরু করতে পারি এবং কোথা থেকে কোন জেলা থেকে কিনলে আমি আসলে নিশ্চিন্তে থাকতে পারবো? এক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আসলে কেউ ভালো কিছু এসে দিয়ে যাবেন, আমাদের নিজেদেরকে শিখতে হবে। শেখাটা খুব কঠিন কিছু না। এটা হচ্ছে যে গাভীর বডি স্কোর, একটা ভালো মানের গাভী কেমন হতে হবে, ইন্টারনেট ঘাটাঘাটি করলে বা সিনিয়র খামারিদের সাথে যদি আমরা একটু আলোচনা করে, তারা সব বলে দেয়। ওই জিনিসটা জেনে, সেটা এমনও হতে পারে যে আমার বাসার পাশেই কেউ গাভী বিক্রি করতে আসছে, সেখানে আমি ভালো পেতে পারি, বিভিন্ন জেলায় ভালো পেতে পারি। কিন্তু আমি যদি না জানি তাহলে আমি ঠকবো, আমাকে কেউ ভালো গাভী দিবে না। কিন্তু আমি যদি চিনি, আমি যদি বিষয়টা স্টাডি করি, তাহলে আমি যে কোনো জায়গা থেকে একটা ভালো গাভী সংগ্রহ করতে পারবো। এবং যদি বলেন যে বকনা দিয়ে শুরু করবে না গাভী দিয়ে শুরু করবে, তাহলে আমি অবশ্যই বলবো যে ভালো গাভী দিয়ে শুরু করা উচিত। কারণ বকনার যে প্রসেসটা, এটা অনেক লং। একটা বকনা পালতে হবে, মা হবে, তারপর আউটপুট। অথচ যদি আমি একটা ভালো গাভী দিয়ে শুরু করি, তার সাথে একটা বাচ্চা পাচ্ছি, সেই বাচ্চাটা যদি বকনা হয় সেটাও পাচ্ছি। ভাই, আপনি কি প্রেগনেন্ট গাভী কেনার কথা বলছেন? যদি সেটি হয় তাহলে কত মাসের প্রেগনেন্ট গাভী কেনা ভালো হবে? জি, আমি অবশ্যই প্রেগনেন্ট গাভীটা প্রিফার করি। এখানে বেশ কিছু কারণও আছে। সেটা বাচ্চা দেওয়ার 2 মাস বাকি, মানে 7 মাস ওভার হয়ে গেছে। কারণ আমরা যখন একটা গাভী কিনি, একটা ট্রান্সপোর্টেশন ইস্যু থাকে, ওকে আনতে হয়। কিছু কিছু নিয়ম আছে যে ট্রানজিশন পিরিয়ড, গাভী বাচ্চাদের 21 দিন আগে এবং 21 দিন পরে, এটা খুব রিস্কি একটা টাইম। এই টাইমটা যখন কেউ সঠিক ম্যানেজমেন্ট করতে পারে, তখন তার আর কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে হয় না, গাভী নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। যার কারণ এই টাইমটার মধ্যে ট্রান্সপোর্ট করা যাবে না। অনেকে আমরা যেটা ভুল করি যে মাত্র বাচ্চা দিয়েছে, তখন বড় ওলান দুধ দিচ্ছে, একদিন পরে আমরা গাভীটা নিয়ে আসি, তখন গাভী খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, খামারি প্রথমেই একটা ধাক্কা খায়। আচ্ছা। অনেকে ভয় দেখায় যে আপনি যখন একটা গাব গরু কিনবেন, তখন বাচ্চা ডেলিভারির সময় রিস্ক হতে পারে। কিন্তু না, ওই ভয়টাকে কাটিয়ে ফেলতে হবে। বুঝতে হবে যদি এই টাইম ছাড়া আমি যদি বাচ্চা সহ গাভী কিনি, তাহলে 21 দিন পার হতে হবে, মানে 30 দিন পরে কিনতে হবে আমাকে। আচ্ছা। কিনে তারপর আমাকে নিয়ে আসতে হবে। আর না হলে আমাকে 2 মাস সময় বাকি আছে বাচ্চা দেওয়ার, এমন একটা টাইমে আনলে কি হয়, সে এই খামারের খাবার দাবার পরিবেশ সব কিছুতে সেট হবে, তার কোনো প্রেশার পড়বে না, বাচ্চাটা সঠিকভাবে জন্ম হবে, গরুর কোনো ক্লান্তি থাকবে না, ওর কোনো রিস্কে যেতে হবে না। খামারিকে যেটা করতে হবে, তাকে একটু এই বিষয়টা জেনে নিতে হবে যে আমি এই সময় কি যত্নটা নিব। তাতে করে সে যদি 7 মাসের একটা গাভীন গরু কিনে, ভালো জাত দেখে যদি একটা গাভী কিনে, আশা করি তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
গাভীগুলো আপনি কিনেছিলেন ওগুলোর পেডিগ্রি নিশ্চয়ই ছিল না, কারণ আপনি একেবারে প্রান্তিক খামারিদের কাছ থেকে এনেছেন, কিন্তু এতটুকু আপনার নলেজে ছিল যে এই গাভীগুলো ভালো হবে। জি, এইটুকু আপনার আপনি যেহেতু তার আগে পড়াশোনা করেছেন ওই আলোকে আপনি বুঝতে পেরেছিলেন। এরপরে আপনার এই খামারে নিয়ে আসার পরে প্রজন্ম থেকে প্রজন্ম হচ্ছে, ওদের ডেটাটা আপনি কিভাবে রাখছেন, ওদের পেডিগ্রি সম্পর্কে কি আমরা কিছু জানতে পারবো কি এই মুহূর্তে? জি জি অবশ্যই। আমরা প্রথম থেকে একটা রেকর্ড কিপিং খাতা মেনটেন করে আসতেছি, যাতে ইনব্রিডিং না হয়ে যায়, যার কারণে আমাদের কাছে একদম ওদের বাবা দাদা নানা নানি সব রেকর্ড আমাদের কাছে আছে, জন্ম থেকে শুরু করে ওর ভ্যাকসিনেশন কৃমিনাশন। আর এই রেকর্ডটা রাখতেই হবে, এই রেকর্ড ছাড়া ফার্মিং করা সো টাফ। কারণ একটা তো ইনব্রিডিং ইস্যু আছে, তারপর হচ্ছে ওর মাধ্যমে কিভাবে আমরা ব্রিডটা ডেভেলপ করব, ওর কি কি বিষয় আরো ডেভেলপ করা প্রয়োজন, সেটাও একটা ব্রিডিং ইস্যু। এই কারণে রেকর্ড কিপিংটা খুব জরুরি এবং আমরা প্রথম থেকে এই রেকর্ড কিপিং করে আসতেছি। আচ্ছা, আসলে কি আমাদেরকে তো সায়েন্স বিশ্বাস করতে হবে, যেহেতু সায়েন্টিফিক্যালি ব্যাপারটা প্রুফ যে ইনব্রিডিং হতে পারে। তো আর ইনব্রিডিং হয়, অনেক সময় দেখা যায় যে একটা গরুর বডি স্কোর সব আসছে, আমরা যদি বডি স্কোর দেখে চিন্তা করি সব ঠিক আছে কিন্তু ওর দুধ হচ্ছে না, এটার একটা কারণ ইনব্রিডিং হতে পারে। যে ওর জেনেটিক্সে যেমন ঝামেলা থাকতে পারে, আবার ইনব্রিডিং হওয়ার কারণেও সে দেখতে সুন্দর হচ্ছে, তার ব্লাড লাইন হাই থাকতেছে কিন্তু প্রোডাকশনে সে নাই, যার কারণে আমাদেরকে একটু ইনব্রিডিং সম্পর্কে স্টাডি করতে হবে। আর রেকর্ড কিপিংটা এই কারণেও গুরুত্বপূর্ণ যে আমাদের পার্সেন্টেজটা আমরা আসলে কোন পর্যন্ত উন্নত করলাম, কোন পর্যন্ত ডেভেলপ করলাম, এই বিষয়টাও নিজেদেরকে জানতে হবে। এখানে যেহেতু অনেক দিন ধরে ব্রিড নিয়ে কাজ করা হচ্ছে, আমরা যদি এই সামনের গাভীটিকে একটু খেয়াল করি, ও কি শুরুর দিকে নাকি এখানে জন্ম নিয়েছে? এখানে জন্ম নিয়েছে। এখানে জন্ম নিয়েছে। ওর বয়স কতদিন হবে? ও থার্ড ল্যাকটেশনে আছে। আচ্ছা, এখন কত লিটার করে দুধ দিচ্ছে? ও 42। বাচ্চা পেয়েছেন কতগুলো? আমরা বাচ্চা থার্ড ল্যাকটেশনে আছে। ওর এই যে রিসেন্ট বকনা বাচ্চা, এটা দেখবেন ওর জেনেটিক্সটা এত ভালো, মানে ওর বাচ্চার বয়স মাত্র 8 মাস। দেখলে মনে হবে যে অনেক বড় হয়ে গেছে আর কি। আমরা বাচ্চার কাছে যাচ্ছি, এই মুহূর্তে ও দুধ দিচ্ছে 42 লিটার। জি জি 42 লিটারের একটি গাভী এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। জি, আমি একদম মাথা থেকে শুরু করতে চাই। আমরা যেভাবে শিখেছি সেটা হচ্ছে যে একটা গরুর মাথা হতে হবে কফিনের মতো, কফিনের মতো। এই স্ট্রাকচারটা দেখেন যে একটা পোর্শন চওড়া, তারপরে চিকন, তারপরে শিং হবে ছোট একটু বাঁকানো, কান আমরা বলি যে পানের মতো কান ওর দেখেন সব আছে। চামড়া পাতলা, একটা গাভীর যতটুকু চামড়া পাতলা হওয়া প্রয়োজন চামড়া পাতলা। ওর যে এই জায়গাটা অনেক বড় হতে হবে, যে গাভীর যত বড় তার দুধ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আডারটাও কিন্তু জি হ্যাঁ, আডারও খুব চমৎকার। মানে আডারটা কিন্তু ভাইয়া অনেক বড় তাও না, জি না, আডার যেমন অনেক বড় হলেও একটা প্রবলেম, সেটাও ফার্মে বেশি দিন রাখা যায় না। অনেক জায়গায় বলে আডার বড় মানে এটা মনে হয় দুধ বেশি হয়, ব্যাপারটা এরকম না। জি, তারপর ওর পায়ের ব্যাপারটা দেখেন, অনেক স্ট্রং একটা গাভী। ওর পা নিয়ে পিছনের পা সামনের পা অনেক মজবুত, যে কোনো দুর্বলতা নেই এবং স্ট্রেট। এই বিষয়গুলো আসলে অনেক বেশি দুধ দেওয়ার পাশাপাশি এগুলোও খুব জরুরি প্রসঙ্গ। একদম একদমই তাই। আর একটু যদি এই জায়গাটা আমরা খেয়াল করি ভাইয়া, এই জায়গাটা আপনি বলবেন এখানে কি বোন এবং পিন বোনের মধ্যে একটা পার্থক্য, মানে জি জি অবশ্যই ডিসটেন্সটা আমরা যদি খেয়াল করি, বাচ্চা সহজে প্রসব হবে কিনা সহজে যদি বলতে চাই, তাহলে এটার একটা প্রমাণ হচ্ছে তার এখানকার গ্যাপটা কতটুকু আছে যে গাভীর, এবং এই যে গ্যাপটা, যে গাভীর এই গ্যাপটা বেশি সেই গাভীর ডিস্টোকিয়া হওয়ার সম্ভাবনা কম হবে না, আমি বলবো না, সম্ভাবনা অনেক কম, এবং বাচ্চা সহজে প্রসব করার সম্ভাবনা অনেক বেশি। তো আমাদের ওর ক্ষেত্রে যেটা হয়, ও প্রতিবারই নিজেই বাচ্চা দেয়, কোনো অ্যাসিস্ট লাগে না। আচ্ছা, আমরা তো ওকে দেখলাম, মাকে দেখলাম, এবার বাচ্চাটাকে, ওরে বাবা, ওরা কিন্তু ভালো অ্যাক্টিভও আছে। আচ্ছা, এই যে ভালো একটা বাচ্চাও পেয়ে গেছেন মামুন ভাই, এটা তো আরো বেশি আনন্দের, তাই না? জি 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 অবশ্যই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতদিন ওর? মাত্র 8 মাস বয়স। 8 মাস। আমাদের ফার্মের অন্যান্য বাচ্চা 12-14 মাসে ওর সমান হয়, কিন্তু ওর মার জেনেটিক্সের কারণে, ভালো ব্লাড লাইনের কারণে ও 8 মাসে এই পর্যন্ত চলে আসছে। 12-14 মাস বয়সী যে বাচ্চা, সেই বাচ্চার সমানও আমাদের ফার্মের রেকর্ড অনুযায়ী। কাজ করতে করতে একজন খামারির অভিজ্ঞতা বাড়ে,
কেউ ঠেকে শেখে, আবার কেউ কাজ করতে করতে শেখে। মামুন ভাইয়ের অভিজ্ঞতার গল্প এক পর্বের মধ্যে বেঁধে ফেলা আমার পক্ষে সম্ভব নয়, তাই বাকি অংশ তোলা থাকলো আগামী পর্বের জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এই গাভীটি আমাকেই অবাক করে দিই। দেখেন, ও 40 লিটার দুধ দেয়, আমার যে গাভীটা 42 লিটার দেয় ওর অর্ধেক হবে। একটা মিল্কিং কাউ, সে যত দুধই দেখ না কেন 3.5% থেকে 4% বডি ওয়েট অনুযায়ী ড্রাই ম্যাটার। ফার্মে 80% খরচই খাবারে, আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাবারে। এমন না যে সে যখন প্রোডাকশনে থাকবে তখন আমি যত্ন নেব, যখন প্রোডাকশনে নাই তখন আমি তার খাবার কমিয়ে কিছু লাভ করলাম, ওইটা পরবর্তীতে বুমেরাং হয়ে যাবে, মানে আমারই ক্ষতি হবে। আমরা প্রতিবার খাবার মিলানোর সময় আমরা খাবারের সোডাটা ইউজ করি। গরমে আমরা সর্বোচ্চ 4 কেজির মতো দেই 1 টনে। প্রথম দিন থেকেই তার সামনে দানা রাখি। শীতে গরুগুলোর কনসেপশন রেট ভালো আসে, বীজ দিলেই রেখে দেয়, খুব একটা ট্রাই করতে হয় না। মাসে একটা গাভী থেকে 15 থেকে 18 হাজার টাকা রাখা কোনো বিষয় না, যে এটা অনায়াসই সম্ভব।